যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেমে, একটা ধাপ পেরিয়ে কিন্তু সেদিকে নিয়েছে। এবং আমি বিএনপিকে আমি একটু বলি, এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে, যে মৌলিক কিছু সংস্কার হোক, তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা দল, নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে, দেখেন যে বিচার এবং সংস্কারের কথা, যেই বিচার, যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে, এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে, এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য। তাহলে এই লেভেলের নির্যাতন, তারা ঈদে কেউ বাড়ি যেতে পারে নাই, সবগুলাকে ঘর ছাড়া, এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার না চেয়ে, হাসিনার বিচার না চেয়ে, আওয়ামী লীগের বিচার না চেয়ে, আমি বলি আমরা দুইজন, মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি? মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে, আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান, চাইতে থাকেন, গত 15 বছর চেয়েছেন, এখনো চান। মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোথেকে আসলো? বিচার কি শুধু এই খালেদ ভাই, বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায়? বিচার ব্যবস্থা কি অবস্থা? আপনি বিচার যে না চেয়ে বলতেছেন সেটা কি বলি? গত এই হাসিনার প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো। এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না, এবং আমরা কিন্তু বলছি না পুরো বিচারটা শেষ করতে হবে, একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া। আইসিটি কি করছে? এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে। আপনি কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে, কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে এসেছে? এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ, এবং এই সবগুলি বিচার শুরু হয়েছে আসলে। এবং সেটার দৃশ্যমান, আপনি দৃশ্যমান কি চান কিভাবে বুঝবে যে দৃশ্যমান হবে? আপনি যে বলছেন আমি আর আপনি দুটো আলাদা ভুবনে থাকি, সত্যি করে খালেদ ভাই, নির্বাচন নিয়ে, শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না, ব্যাপারটা এরকম না। শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ, যে ধরনের বক্তৃতা, যে ধরনের প্রচার, যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে, একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে, আর তারা এসে বিচার করবে, এটা ছাড়া এই আওয়ামী লীগ যে 15 বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না, পিলখানা, শাপলা, 3টা অবৈধ নির্বাচন, তারপর এই গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট, মানে অন্য মাত্রার, এগুলোর বিচার, এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে? আমার তো মনে হয় না। যদি এরকম আমার মনে হয় আপনি শুনলে হয়তো দেখবেন যে সবগুলি আছে, এই কোনোটাই নাই তা না, এবং এর প্রত্যেকটার বিচার হইতেছেও, কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না, বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে, বিচার প্রক্রিয়া শুরু হয়। আমি খালেদ ভাই, আমি আপনাকে একটা বলি, এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো, এই বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায়। আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা 7 মাসের মধ্যে, 7 মাস আগে যে হাসিনা 15 বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে 7 মাসের মধ্যে বিদায় নিল, আর 7 মাসে সব ওয়াশ হয়ে গেল, সবাই একটা নিশ্চয়তা দিবে? আমি আপনাকে একটু শেষ করে, আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি, এবং সবাই যে বলে, ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ, সব ঠিক আছে, কিন্তু এটার একটা স্পেসিফিক, আবার আমি বলছি, পন্থা পদ্ধতি, যে এই করলে বিচার হবে, এই ভাবে এটা হচ্ছে, এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে, এতটুকু হচ্ছে, বা এরকম হবে। আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা, সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা শহীদ। আমি একটু দুটা বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে, আমার মনে হয় যে আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে, এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেই মামলাগুলির আপনারা খোঁজ নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ, তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে। যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে, সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে, সেখানে নতুন বিচারক এসেছেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলির নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এগুলি পুরনো কেউ নাই। এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন। তারপরও আমি মনে আপনাকে এই প্রশ্ন করতেই চাই, ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন, সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই। তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম, বিএনপির সরকারের কাছে না, দর্শকদের কাছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই, এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির। দর্শকদের কাছে প্রশ্ন, এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা? 87% দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন, 13% দর্শক একমত হন নাই। 64,000 দর্শক, আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন 64,000 দর্শক ভোট দিয়েছিলেন, তাকে এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন। মনে পাবে যে প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম, যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে, এবং ইন অ্যাবসেন্সিয়া আমরা দেখেছি যে এই মেয়র ইশাকের কথা বলা হয়েছে, আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে। সেটি যৌক্তিক বা অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না। আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল, সব মানে প্রশাসন, পুলিশ, বিচারালয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য, আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না? আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই। আপনাদের কেন এরকম মনে হইতেছে যে
টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা। আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা, তারপরে নিউ ইয়র্ক দেখেন, আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে, আপনি জানেন যে এগুলো সবগুলো মামলায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে, এটা তার চরম শত্রুও কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক, এটা আসলে আমরা এমন চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে অমানবিক, এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তাকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারপরে যতগুলো মামলা হয়েছে, যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক। তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে, এটাই স্বাভাবিক। কেন জানেন, আমি তার আগে একটা প্রমাণ দিচ্ছি। আজকের যে প্রধান উপদেষ্টা আছেন, ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে ১/১১ পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে ১/১১ প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার। কারণ এই মামলাটাও, যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই, বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা, কারণ কোনো তথ্য উপাত্ত কিছুই ছিল না। এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে, ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে। তো এই যে এই জায়গায় যদি আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময়। আমি আপনার একটা ছোট্ট জিনিস বলি, যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে, আমি চলো তারেক রহমানের মামলার কথাই ধরি। ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে, 21 আগস্টের গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, কোন একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, সেই মামলাটা যদি আপনার তুলতেও হয়, আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে, আপনাকে বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট। আপা সময় নিয়েছে, আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে, উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন? এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভপাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে, এখন তিনি উপস্থিত হন নাই কেন? কয়দিন সময় নিয়েছে? 8টা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা? আমি আপনাকে এই কথাটা বলছি, আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন, মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে, মামলাটিকে মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা। এটা তো মেরিট যাচাইয়ের উপরে মামলা ওঠে না, এটা পারসেপশনের উপরে মামলা উঠছে, পারসেপশনের উপরে মামলা উঠছে। আমি বলি, খারিজ যখন হয়ে গেল মামলাগুলো, তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না, যে কথাগুলো আগে বলতে পারে না। বিচার বিভাগ যখন চরম ভাবে আপনার হস্তগত, চরম ভাবে যখন খারাপ অবস্থায় বিচার বিভাগ, তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না। আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল, তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তাকে কিভাবে তার স্ত্রী, তার সন্তানদের কিভাবে কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে। তো এই যে কষ্টগুলো, এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। তারা কেউ খুব বুদ্ধিমান যারা, তারা বিব্রত বোধ করেছে, বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনি দেখেন প্রধান বিচারপতি উনি কি করেছিলেন, উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন। তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে মেরিটে টিকবে না, এটা আপনিও জানেন। কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে 4-5 মাসে, কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন, মাত্র কয়েকদিন আগে, এই 7 মাস যাব। কিন্তু আপনার কাছে মনে হয় বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন, তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টা শুধু এইটুকু বলবো যে যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনারা হচ্ছে প্রভাবযুক্ত, আর যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? নো, আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা পড়ে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে, তাহলে কিন্তু ওগুলো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছি। আমি তার মানে বলি নাই যে প্রভাবমুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত, ওনারও মিনিমাম 7 মাস সময় নিত, ওনার কিন্তু 7 মাস সময় নেয় নাই। খালেদ ভাই, এটা আপনি একটু খেয়াল করেন। আমি একটু জামিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, আপনি যদি একটু সময় দেন। সেটা হলো, জামিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদের জন্য, বিলোপের জন্য মাঠে নেমেছিল। যদিও আপনি প্রতিবাদ করেছেন, আমি এটা আবারও বললাম, ওনারা 3 তারিখ 4 তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল, চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল। তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য যদি ভূতটা থাকে, সেটা তারা জানবে, এটা অন্য কেউ জানার কথা না। কারণ তাদের যারা যুদ্ধ করেছে, যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে, তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশে সবার জন্য এটা ভালো হলেও, আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফিকি বলে, অন্য কিছু বলে না। তাদের জন্য আমি সবার জন্য এই কথাটা বললাম। আমার লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে, আমি অস্বীকার করবো না। কিন্তু এই লাভের জন্য ওরা তো 1-1.5 বছরের একটা প্ল্যান করে 1-1.5 মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে, সেটা কোটা দিয়ে পারুক আর যাই দিয়ে পারুক, ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে। আমরা কি সেদিন মাঠে ছিলাম না? আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই, মরছে ওনারাই। আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে? ছাত্ররা, সেটা আপনারা দাবি করেন,
আমি বলি প্লিজ, জি। কয়জন ছাত্র আমি না, আমাদের দেশে প্রত্যেকটা তো- শহীদের প্রতি শ্রদ্ধা রেখে কথা এবং বলছি। ছাত্র যারা- কয়েকজন ছাত্র ছাড়া যারা বাকি ছিল তার সবই- চেয়ে অনেক বেশি, হ্যাঁ। তার চেয়ে অনেক বেশি রিকশাওয়ালা, হ্যাঁ। ভ্যান গাড়ি চালক, তো BNP তো না, আপনার দলীয় BNP নেতা, তো না। বিএনপি অবশ্যই বিএনপি। না, রিকশাওয়ালা তো আমি রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুই নাই আসছে, বিএনপির কথা শুনে তো আসে No, নাই। কোন বৈষম্য বিরোধী না। শোনেন, যখন আপনি মানবতার জন্য 28 অক্টোবরে তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো আপা, 28 অক্টোবরে তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো, তারা তো আসে নাই। আমি আপনাকে এটাই বলি, এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে। আমি এখন ওদের পক্ষে কথা বলছি, জি, বলেন। কারণ হ্যাঁ, ওরা ওরা তো যদি বুঝে বিএনপি হয়ে নামতো, ওরা যদি বিএনপি, ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান, হ্যাঁ। বড় বড় নেতা উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান। ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো, তাহলে কিন্তু ওদের অবস্থা 14 শিকের মধ্যেই হতো, ওরা নামতে পারতো না। ওদের অনেক রকম প্ল্যান করে, অনেক রকম ভাবে ঘুরে এই কাজগুলো করতে হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, ওরা নিজেদের মধ্যে হারায় গেছে। এই যে মানে মুনাফেক কি না, আপা একটু ছোট করে বলি যে আপা, যখন এটা প্রকাশ পাওয়া গেল, এই সরকার কিন্তু, আমি যত কথাই বলি, 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25-26 জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি। যখন মূল উদ্দেশ্য কি, যখন তাকে বুঝে ফেলে, তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে, ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা, চলে তো যায় নাই। আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি। আমি আপনাকে বলি, ওরা কিন্তু অনেকেই চলে গেছিল, অনেকেই হাত তুলে ফেলছিল, অনেকেই মুসলেকা দিয়েছিল, কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল। ওরা কাউকে চিনে না, কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের। ওরা যখন হাত তুলে ফেললো, ওরা যখন মুসলেকা দিল ডিবি অফিসে, তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল। ওরা কিন্তু এটা ওরা জানতো না, ওরা জানেও নাই। সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল। এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম। বিএনপির এই যে ছেলে আজকে এখন যদি ওরা ডাকে, এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না। এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে? আমরা কি করেছি দেখেন, 3 তারিখে আমি নিজে শহীদ মিনারে গিয়েছি। আমি বলি, ঘুরে দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় ছোট ছোট জাতলা গুল হয়ে বসে গান গাচ্ছে, বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না, এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি। দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারু সিলাই সিন্নিটা হয়েছিল। আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি। আপনি বলেন কারু সিলাই আগেও ছিল, আপা, কারু সিলাই মুন্সি কে? বিএনপি। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 15 বছর 15.5 বছর মাঠেই ছিল, মাঠেই আছে। বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট, এটা কিন্তু নরমাল কোন সরকার না, একটা ফ্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা, তখন অন্য যেভাবে আসুক, বলেন না যে মুমূর্ষু রোগীর জন্য সবকিছু হালাল। এই জুলাই আগস্টটা ছিল মুমূর্ষু রোগী। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা দেখছি হেফাজতের সময় আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে, তারা পাশে থাকতে বলছিল, বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন, তারা বিভিন্ন সময় আসলে পাশে ছিলেন। এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হলেই বিএনপি পাশে ছিল। কিন্তু আপনি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একটু বলবেন যে আপনাদের যিনি অফিস সামলান, আপনাদের যিনি মুখপাত্র জনাব রুহুল কবির রিজভী বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষরা। এটাকে আপনিও মনে করেন এরকম? এক দুই লাইন যদি বলেন, কারণ আমাদের আবার একটু দেখেন, আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমসের ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না। এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে, ধারাবাহিকতা থাকে। সেটা একসময় আওয়ামী লীগ এরকম করতো, মেঠো বক্তৃতা বলতো বা কিছু। আমি এটা বলতে চাই, এটা আরো প্রমাণ সাপেক্ষে, কারণ রিজভী আহমেদ আমার চেয়ে বড় নেতা, উনি যা বলেছেন, ওনার ওইটা একটা বিবৃতি ছিল। বাট আমি এখানে টকশো করছি। আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই। আমরা কি একটু ঘুরে আসবো? যাবেন আরেকটু কথা বলুক, আরেকটু কথা সহ বলেন, তাহলে তো অনেকগুলো জমে যাবে। আমি একটু ছোট করে বলেন জি আপা। এই যে পিলখানা শাপলা, এই যে এইসবের বিচার এখন যেটা বলছেন জাবিনরা, যে এই বিচারগুলো কি বর্তমান সরকার চায়? পিলখানার বিচার কি চায়? পিলখানার বিচার কি আদৌ পাচ্ছে? পিলখানার বিচার কি, পিলখানার যারা জেলে ধুকে মরছে তারা কি ছাড়া পেয়েছে? অথচ শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই। তো পিলখানা শাপলা এই বিচারগুলো কিন্তু যতই মুখে বলুক, আরো যে জাবিন যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিচার না চেয়ে বিএনপি কি করেছে, আমি এইটুকু বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে, কি বিচার চেয়েছে? যদি এই সরকারের প্রথমে সমস্ত বাংলাদেশের সঙ্গে 2-1 শেখ হাসিনা পালিয়েছে, 2-3 হাজার নেতারা পালিয়েছে কোনোভাবে, কিন্তু আর বাকি সব বাংলাদেশ আছে, তাদের কি ধরপাকড় হয়েছে ওইভাবে? যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন নাই, আপনি ডেভিলের নাতি ধরছেন। নাতি ধরে তো কাজ হবে না, ওরা তো নাবালক। আপনি সাবালক ডেভিলদের ধরেন। আপনি যাদের ঘরে ভর্তি টাকা, আপনি টাকা সরাইছেন, টাকা সরকারি ভাবে প্রয়োগ করছেন, এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন? এই জিনিসগুলো এই সরকার করে না। জামিন কি জানে আমি জানি না, আমি কি শুনছি আমি বলি, আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি, চেয়ারম্যান, মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা, তারা বিএনপি লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে। এটা আমি আপনার কথা আমি এটা শুনি নাই, আপনার কাছে আমি শুনলাম। যদি এটা সত্যি হয় ঘটনা, আমি আপনাকে বলি, তাহলে এটার বিচার করার দায়িত্ব কার? সরকারের। অবশ্যই। সরকার কেন এটা বের করতে পারে না? সরকার কেন এটা বের করে না? সরকার চাইলে আপনার রাত 3টায় আপনি করতে পারেন, আপনি প্রেস কনফারেন্স করতে পারে একজন হোম অ্যাডভাইজার। সরকার তো দুষ্ট। তাহলে সরকার যদি না করে তাহলে আপনি এটা কার কাছে এটা যাবেন? আপনি সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে, তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তাদেরকে দিয়ে ডেভিল উদ্ধার করছে। ডেভিল আমি বলি নাই যে ডেভিল শুধু বিএনপি আওয়ামী লীগে আছে। বিএনপিতে যদি থাকে এটা সরকার বাইর করবে, যদি নাগরিক কমিটিতে থাকে এটাও সরকার বাইর করবে, যদি সাংবাদিকদের মধ্যে থাকে সেটাও সরকার বাইর করবে। সরকার একদম